অর্থাৎ জনগণের স্থায়ী প্রতিনিধি। এই পদ্ধতি হচ্ছে সংখ্যানুপাতিক হারে বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হবে। আমি একটা উদাহরণ সব জায়গায় দেই। বাংলাদেশে পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে 33 থেকে 36% ভোট পেয়ে সরকার গঠন করেছে। 36% ভোট যদি পেয়েও থাকে আর 66% ভোটের যারা সংসদে প্রতিনিধিত্ব করেছেন তারা তাদের মতামতকে উপেক্ষা করা হয়েছে। কিভাবে উপেক্ষা করা হয়েছে? 36% ভোট পেয়ে সরকার গঠন করেছেন 151টার অধিক সিট পেয়ে। 10% ভোট যারা পেয়েছেন সংসদ সদস্য পান নাই, তাদের কোনো প্রতিনিধি সংসদে নাই। অতএব এই 10% ভোটারের ভোটের কোনো মূল্য নাই। 15% ভোট পেয়েছে একটি রাজনৈতিক দল, কোন সংসদ আসনে বিজয় লাভ করতে পারেন নাই। এই 15% ভোটারেরও ভোটের কোনো মূল্য নাই। কয় পার্সেন্ট গেল? 25%। আর 36% কত হয়? 25 আর 36 61%। আর 39% ভোট 3-4টা রাজনৈতিক দল মিলা পায় সংসদে কয়েকটা আসন নিয়ে বিরোধী দলের অবস্থান নিচ্ছেন। তাহলে এখানে 33% 36% যারা ভোট পেলেন তারা উপেক্ষা করলেন 64% ভোটারদের। পিয়ার পদ্ধতি এমন একটা সিস্টেম যে কোন রাজনৈতিক দল যদি 3% ভোট পায়, 1% ভোট পায়, তার একজন প্রতিনিধি সংসদে থাকবে। তার মানে ওই 1% ভোটকে মূল্যায়ন করা হলো। আজকে জামাত ইসলামী একটি চৌকস এবং বুদ্ধিভিত্তিক রাজনৈতিক দল, যে দলটি 1984 সালে তত্ত্বাবধায়কের দাবি করেছিল, 1996 সালে বিএনপি সেই তত্ত্বাবধায়ক দিতে বাধ্য হয়েছিল। কথা ঠিক কিনা? 14 নির্বাচনের আগে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক বাতিল করে খেয়ে গেছে। বিরোধী দলগুলো আবার তত্ত্বাবধায়কের জন্য জেকের করছে কিনা? তাহলে কার দাবি জেকের করছে? জামাতের দাবি জেকের করছে। আজকে 5ই আগস্টের পরিবর্তনের পর আমরা রাষ্ট্রীয় সংস্কার চেয়েছি, নির্বাচনের সংস্কার চেয়েছি। রাষ্ট্রীয় সংস্কার হবে যে পতিত স্বৈরাচারের যাবতীয় রাষ্ট্র কাঠামো ভেঙে জুলাই বিপ্লবের আদলে একটি রাষ্ট্র গঠন করতে হবে, যার জন্য আমরা জুলাই সনদের দাবি করেছি এবং জুলাই সনদকে বাস্তবায়নের জন্য সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য দাবি করেছি। আপনারা কি সেই দাবির সাথে একমত? সনাতনী নির্বাচন পদ্ধতি, এই নির্বাচন পদ্ধতি যেই পার্সেন্ট লোকের ভোটই হোক না কেন, বেশি আসন পাইলে সরকার গঠন করা যায়। আমরা এই পদ্ধতির বিলোপ চেয়েছি। বিলোপ চেয়ে পিয়ার পদ্ধতি চেয়েছি, যাতে প্রত্যেক অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারে। এর কারণ হচ্ছে 51% ভোট যদি কোনো রাজনৈতিক দল এককভাবে না পায়, তারা এককভাবে সরকার গঠন করতে পারবে না। এককভাবে সরকার গঠন করতে না পারলে সেই সরকার কখনো স্বৈরাচার হতে পারবে না। পারবে? 2-3টা রাজনৈতিক দল মিলে যদি সরকার গঠন করে, একটি রাজনৈতিক দল এককভাবে কি কোনো সিদ্ধান্ত নিতে পারবে? জনসম্পৃক্ততা বিরোধী বা জনসম্পৃক্ত বিরোধী কোনো সিদ্ধান্ত যদি তারা নিতে চায় আর 2টা রাজনৈতিক দল বিরোধিতা করবে, সেই সরকারের প্রধান যদি না মানে 2টা রাজনৈতিক দল যদি সমর্থন প্রত্যাহার করে, তাহলে তার সরকার ভেঙে যাবে। অতএব সরকার ভেঙে যাওয়ার ভয়ে তারা জনবিরোধী কোনো বিল বা কোনো আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবে না। পারবে? আপনারা প্রশ্ন করেছেন সন্ত্রাস চাঁদাবাজ নির্মূলে আপনাদের ভূমিকা কি থাকবে? 2টা পদ্ধতি। প্রথম পদ্ধতি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, জনগণ যদি ক্ষমতায় পাঠায়, আপনারা এরা নিশ্চিত থাকেন এই দলের কেউ চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসী, দখলদারিত্বের সাথে জড়িত নাই, দুর্নীতির সাথে জড়িত নাই। আছে? অদ্যাবধি পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। যে দলের নেতারা দুর্নীতিবাজ হবে না, টেন্ডারবাজি করবে না, যে দলের নেতারা দখলদারিত্ব করবে না, সেই দলের অধীনস্থ নেতা কর্মীরা কি এই অন্যায়গুলো করতে পারবে?
আমরা সব সময় দেখি বড় রাজনৈতিক দলের ছত্রছায়ায় কিছু সংখ্যক লোক এই কাজগুলো করে। এই কাজের নেতৃত্বের পরিবর্তন হয়, কিন্তু মানুষের পরিবর্তন হয় না। এক সময় এক শ্রেণীর লোকেরা একজনের ছত্রছায়ায় একজনের নেতৃত্বে এটা করে, তার সদস্য সংখ্যা আগে যা আছে তাই থাকে কিনা? আপনারা দেখেন 5ই আগস্টের পরে সরকার পরিবর্তন হয়েছে। আমরা আশা করেছিলাম সিরাজগঞ্জের বিভিন্ন সেক্টরে নেতৃত্বের পরিবর্তন হবে। এই নেতৃত্বের পরিবর্তন অন্যায়ভাবে আমরা চাই নাই, নির্বাচনের মাধ্যমে চেয়েছি। শ্রমিক অঙ্গনের পরিবর্তন, মালিক অঙ্গনের পরিবর্তন, বাজার অঙ্গনের পরিবর্তন একটা গঠনতন্ত্র অনুযায়ী হবে এবং নির্বাচিত প্রতিনিধিরা নেতৃত্ব দেবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেখানে আগে যারা ছিল তারাই আছে, শুধু মূল নেতার পরিবর্তন হয়েছে। সেই মূল নেতার পরিবর্তন হয়েছে, স্থানীয়ভাবে সেই নেতৃত্বের কোনো পরিবর্তন হয় নাই। হয়েছে প্রশাসনের ব্যাপারে নিশ্চুপ। আমরা প্রশাসনকে বলেছি এগুলোর নির্বাচন দিতে হবে। নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু সেই নির্বাচনের নেতৃত্বের পরিবর্তন হয় নাই। ফ্যাসিস্ট আমলের নেতাদেরকে রেখেই তাদের মুরব্বীর পরিবর্তন করে সেগুলো পরিচালনা করছে কিনা? আজকে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, আল্লাহ যদি আমাকে এখানকার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে, আমরা এই ধরনের পুরাতন অবৈধ নেতৃত্বের মূলোৎপাদন করব। সব যোগ্য সেই অঙ্গনের শ্রমিক এবং মালিকরা যাকে নেতা হিসেবে নির্বাচন করতে চায়, তাদের নেতৃত্বে সেই অঙ্গন পরিচালিত হবে। এখানে কোনো দুর্নীতি অন্যায় করা হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, অতএব এইভাবে আমরা দুর্নীতি কমায় আনতে পারবো। দ্বিতীয় নম্বর হচ্ছে